রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। লেবাননে ইসলামিক রেজিস্ট্যান্স হিজবুল্লাহ বেকা অঞ্চলের না হলে একটি ইসরায়েলি হেরন-1 ড্রোন ভূপাতিত করার দৃশ্য প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক বিমান বিধ্বস্ত। চলমান পরিস্থিতি নিয়ে সৌদি পাকিস্তান বৈঠক। লেবাননে 24টি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল এবং ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে দেশটি কখনো কোনো শক্তির সঙ্গে আপোষ করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্স হিজবুল্লাহ 11 জুনের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তারা বেকা অঞ্চলের নাহলে শহরের আকাশে একটি ইসরায়েলি হেরন-1 ড্রোন ভূপাতিত করার দৃশ্য দেখিয়েছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী বৃহস্পতিবার বিকেল 4টার দিকে একটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি গুলি করে নামানো হয়। সংগঠনটি জানিয়েছে, লেবাননের জনগণকে রক্ষা করা এবং ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন ও লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশের জবাব হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। প্রকাশিত ভিডিওতে ড্রোন শনাক্তকরণ, লক্ষ্যবস্তু অনুসরণ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং শেষ পর্যন্ত আকাশে আঘাত হানার দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওতে এমন কিছু ফুটেজও রয়েছে যা হিজবুল্লাহর দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রের ক্যামেরা থেকে ধারণ করা হয়েছে এবং সেখানে ড্রোনে সরাসরি আঘাতের মুহূর্ত দেখা যায়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষের বিভিন্ন অংশ প্রদর্শন করা হয়। হিজবুল্লাহ জানিয়েছে, ভূপাতিত ড্রোনটি ছিল ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নির্মিত হেরন-1 কৌশলগত গোয়েন্দা ড্রোন। এটি ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহকারী মানববিহীন উড়োজাহাজ হিসেবে পরিচিত। সংগঠনের প্রকাশিত তথ্যমতে হেরন-1 প্রায় 10 কিলোমিটার উচ্চতায় উড়তে সক্ষম। এর কার্যক্ষমতা প্রায় 1000 কিলোমিটার এবং টানা 20 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে। ড্রোনটিতে উন্নত ইলেকট্রো অপটিক্যাল সেন্সর, বহুমুখী লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ ব্যবস্থা, যোগাযোগ ও ইলেকট্রনিক গোয়েন্দা সক্ষমতা রয়েছে। এছাড়া এটি 50 কিলোমিটার দূর থেকে চলমান লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করতে পারে এবং 4টি নির্ভুল কৌশলগত ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। হিজবুল্লাহর মতে প্রায় $1 কোটি মূল্যের একটি হেরন-1 ধ্বংস হওয়া ইসরায়েলের আকাশভিত্তিক নজরদারি নেটওয়ার্কের জন্য একটি বড় ক্ষতি। সংগঠনটি এটিকে তাদের ইতিহাসে প্রথম সফল হেরন-1 ভূপাতিত করার ঘটনা বলে উল্লেখ করেছে এবং দাবি করেছে যে ইসরায়েল এই বিষয়ে গণমাধ্যমে নীরবতা বজায় রেখেছে। এর আগে 5 জুনও দক্ষিণ লেবাননের আল রাইহান এলাকার আকাশে একটি হেরন-1 ড্রোনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু বানিয়ে পিছু হটতে বাধ্য করার দাবি করেছিল হিজবুল্লাহ। একই সঙ্গে তারা জানিয়েছে, চলমান সংঘাতে এর আগেও হারমেস 450, হারমেস 900 সহ একাধিক ইসরায়েলি নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংগঠনটি দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে এবং সাম্প্রতিক বিবৃতিতে প্রথমবারের মতো দখলদারিত্বের বিরুদ্ধে বৈধ প্রতিরোধ ও ভূমি মুক্ত করার অধিকার উল্লেখ করে তাদের সামরিক কর্মকাণ্ডের রাজনৈতিক বার্তাও আরও স্পষ্ট করেছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার টেলিফোনে আঞ্চলিক পরিস্থিতি ও চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, উভয় নেতা মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং উত্তেজনা প্রশমনে নেওয়া পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা, যা সাম্প্রতিক সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে এগিয়ে চলছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের শীর্ষ কূটনীতিক চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বিশ্বাস করেন, আলোচনার সফল পরিণতি শুধু সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর আগে জানিয়েছেন, ইসলামাবাদের মধ্যস্থতায় ও কূটনৈতিক প্রচেষ্টার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল এবং আগামী 24 ঘন্টার মধ্যেই এর আনুষ্ঠানিক রূপ পেতে পারে। তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে
উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাকিস্তান সরকার চুক্তি স্বাক্ষরের সম্ভাব্য প্রস্তুতিও শুরু করেছে বলে জানা গেছে। সাম্প্রতিক এই কূটনৈতিক তৎপরতার মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দেশগুলো আশা করছে যে সম্ভাব্য সমঝোতা অঞ্চলটিকে আরও স্থিতিশীল ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী নাবাতিয়েহ শহর সহ 24টি এলাকায় বসবাসকারীদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর নাবাতিয়েহ ও আশেপাশের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, নাবাতিয়েহর আশেপাশে বিশেষ করে কফর রেম্মান ও কফর তিপনিত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলে দেখা যায়। একই সময়ে একটি ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননের এক সেনা সদস্য গুরুতর আহত হন। এছাড়া দক্ষিণাঞ্চলের জেজিন অঞ্চলের রিহান এলাকায় এক স্থানীয় কর্মকর্তা নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। রাতভর গোলা বর্ষণের পর শনিবার নাবাতিয়েহ শহর কার্যত জনশূন্য হয়ে পড়ে। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক যানবাহনের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে এবং কফর তেবনিত এলাকায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে। সংগঠনটির দাবি, সেখানে উভয় পক্ষের মধ্যে গোলাগুলিও হয়েছে। সীমান্তবর্তী মাজদাল জুন এলাকাতেও সংঘর্ষের কথা জানিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা লেবানন থেকে প্রবেশ করা একটি সন্দেহজনক আকাশযান ভূপাতিত করেছে এবং গত 24 ঘন্টায় হিজবুল্লাহর 70টিরও বেশি অবকাঠামোতে হামলা চালিয়েছে। সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান ইঙ্গিত দিয়েছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে, যেখানে লেবাননের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে হিজবুল্লাহ এমন কোন চুক্তি মেনে নিতে অনাগ্রহী যা কেবল তাদের হামলা বন্ধের শর্ত দেয়, কিন্তু ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার বা হামলা বন্ধের নিশ্চয়তা দেয় না। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, দেশটি এখন একটি নির্ধারক পরীক্ষার মুখোমুখি, যেখানে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা অথবা মিলিশিয়া নির্ভর বাস্তবতার মধ্যে একটি পথ বেছে নিতে হবে। চলতি মাসের শেষ দিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে দেশটি কখনো কোনো শক্তির সঙ্গে আপোষ করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। শনিবার এক বার্তায় তিনি 12 দিনের যুদ্ধে নিহত সাবেক কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে একথা বলেন। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, 2025 সালের 13 জুন ইসরায়েলের আকস্মিক বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া ওই সংঘাতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন। আব্দুল্লাহি বলেন, 13 জুন ইরানি জাতির পবিত্র প্রতিরোধের সূচনার দিন এবং এটি এমন এক জাতির দৃঢ়তার প্রতীক যারা আবারও প্রমাণ করেছে যে তারা কোনো শক্তির কাছে নিজেদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা বিকিয়ে দেবে না। তিনি অভিযোগ করেন, ইসরায়েল উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের হত্যার মাধ্যমে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। পরে যুক্তরাষ্ট্র ও 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেন। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনা এবং কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন ঘাটে আল উদেইদে হামলা চালায়। আব্দুল্লাহি আরও বলেন, সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরানি জাতি ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়েছে এবং ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির নেতৃত্বে দেশকে রক্ষার অঙ্গীকার করেছে। তিনি বলেন, শহীদদের রক্ত জাতি এবং শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে। ঈমান, দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা, জাতীয় ঐক্য এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের ভিত্তিতে ইরান মর্যাদা, নিরাপত্তা, শক্তি ও অগ্রগতির পথে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াশিংটনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ফক্স নিউজের সহযোগী একটি চ্যানেলের প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়াকিমা কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বিমানটির পাইলট জরুরি ব্যবস্থা হিসেবে সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন এবং পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা না হলেও তিনি জীবিত রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে এবং সামরিক ও স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে কাজ করছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মী ও উদ্ধার কর্মী দলকে মোতায়েন করা হয়।
দুর্ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত রিমরক লেক এলাকায় অবস্থানরত ক্যাম্পারদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে আগুনের বিস্তার রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় সাময়িকভাবে প্রবেশ সীমিত করা হয়েছে এবং বাসিন্দাদের পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। সামরিক বিমান ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। তদন্তকারীরা বিমানটির ফ্লাইট রেকর্ড, আবহাওয়ার অবস্থা এবং সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে পাইলটদের নিরাপদে ইজেক্ট করতে পারা এবং দ্রুত উদ্ধার হওয়া বড় ধরনের প্রাণহানি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শাহপার 3 হল পাকিস্তানের সামরিক ড্রোন উন্নয়নের ধারায় একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা মূলত মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় ধরে উঠতে সক্ষম মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স শ্রেণীর একটি মানববিহীন আকাশযান হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানের ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক এবং GIDS এর যৌথ উদ্যোগে এই ড্রোনটি তৈরি করা হয়েছে, যা আগের শাহপার 2 এর তুলনায় প্রযুক্তিগতভাবে আরো উন্নত, ভারী পেলোড বহনে সক্ষম এবং দীর্ঘ সময় আকাশে টিকে থাকার ক্ষমতা রাখে। সাধারণভাবে এই ড্রোনের প্রধান কাজ হচ্ছে নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ, রেকনেসান্স এবং নির্দিষ্ট পরিস্থিতিতে নির্ভুল আঘাত হানা। শাহপার 3 এর ডিজাইনে আধুনিক এভিওনিক্স, স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত সেন্সর ফিউশন এবং উন্নত অটো পাইলট সিস্টেম যুক্ত করা হয়েছে বলে জানা যায়, যার ফলে এটি তুলনামূলকভাবে কম মানব নিয়ন্ত্রণে দীর্ঘ মিশন পরিচালনা করতে পারে। এর কাঠামোতে হালকা কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যাতে জ্বালানি দক্ষতা বাড়ে এবং দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতা বৃদ্ধি পায়। সাধারণভাবে এই শ্রেণীর ড্রোন প্রায় 24 থেকে 30 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং কয়েক হাজার কিলোমিটার রেঞ্জে অপারেশন পরিচালনা করতে সক্ষম হয়। যদিও নির্দিষ্ট পারফরমেন্স তথ্য বিভিন্ন সূত্রে ভিন্নভাবে উপস্থাপিত হয়। শাহপার 3 আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর অস্ত্র বহনের সক্ষমতা, যেখানে এটি লেজার গাইডেড বোমা ও ক্ষুদ্র আকারের প্রিসিশন মিউনিশন ব্যবহার করতে পারে বলে দাবি করা হয়, যা এটিকে শুধু নজরদারি নয় বরং স্ট্রাইক প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহারের সুযোগ দেয়। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর, যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রতিরোধ সক্ষমতা, শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমের ঘনত্ব এবং ডেটা লিঙ্কের নিরাপত্তা। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ড্রোন প্রযুক্তি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং সমুদ্র নজরদারিতে মানববিহীন আকাশযান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। পাকিস্তান গত এক দশকে চীন ও তুরস্কের প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে তাদের ড্রোন সক্ষমতা বাড়িয়েছে এবং শাহপার সিরিজ সেই ধারারই একটি দেশীয়করণ প্রচেষ্টা। শাহপার 3 এই অর্থে পাকিস্তানের আত্মনির্ভরশীল প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের প্রতীক হিসেবে দেখা হয়, যদিও এখনও এটি সম্পূর্ণভাবে পশ্চিমা বা চীনা টপ টিয়ার ড্রোনগুলোর সমমানের কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। প্রযুক্তিগত দিক থেকে এর সেন্সর প্যাকেজে সাধারণত ইলেকট্রো অপটিক্যাল, ইনফ্রারেড ক্যামেরা, লেজার ডিজাইনার এবং সম্ভবত সিনথেটিক অ্যাপারচার রাডার ব্যবহারের সম্ভাবনা থাকে, যা রাত ও খারাপ আবহাওয়ায়ও নজরদারি সক্ষমতা দেয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো এর ডেটা লিঙ্ক কতটা জ্যাম প্রতিরোধী এবং সাইবার নিরাপত্তা কতটা শক্তিশালী। কারণ আধুনিক যুদ্ধে ড্রোনের সবচেয়ে বড় দুর্বলতা হলো ইলেকট্রনিক জ্যামিং এবং হ্যাকিং ঝুঁকি। পাকিস্তানের ড্রোন প্রযুক্তি সাধারণত আঞ্চলিক সংঘাত ও সীমান্ত পরিস্থিতির বাস্তব অভিজ্ঞতা থেকে উন্নীত হয়েছে। বিশেষ করে আফগান সীমান্ত এলাকার নজরদারি ও সন্ত্রাস বিরোধী অভিযানের অভিজ্ঞতা তাদের ডিজাইন দর্শনে প্রভাব ফেলেছে। শাহপার 3 সেই বাস্তব অভিজ্ঞতার একটি উন্নত সংস্করণ, যেখানে বেশি অটোনমি, বেশি পেলোড এবং দীর্ঘ রেঞ্জের উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি এখনও তুলনামূলকভাবে প্রাথমিক পর্যায়ে রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও বেসামরিক উভয় খাতে ড্রোন ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বাংলাদেশ মূলত নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি পর্যবেক্ষণ এবং সীমান্ত নিরাপত্তায় ছোট ও মাঝারি ড্রোন ব্যবহার করছে। বাংলাদেশে সামরিক পর্যায়ে ড্রোন সক্ষমতা বাড়ানোর আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে এবং বিভিন্ন সময় তুরস্ক, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রযুক্তি ও সরঞ্জামের সাথে সহযোগিতার কথা সামনে এসেছে। যদি বাস্তবে বাংলাদেশ পাকিস্তান ড্রোন সহযোগিতা গড়ে ওঠে, তবে সেটি
প্রযুক্তি স্থানান্তর, যৌথ প্রশিক্ষণ বা রক্ষণাবেক্ষণ বা অপারেশনাল অভিজ্ঞতা বিনিময়ের পর্যায়ে সীমিত থাকতে পারে। কারণ উন্নত মেল ড্রোন ডিজাইন উৎপাদন একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া যা দীর্ঘমেয়াদী শিল্প অবকাঠামো দাবি করে। বাংলাদেশের জন্য শাহপার 3 ধরনের প্ল্যাটফর্মের আকর্ষণ হতে পারে এর তুলনামূলক কম খরচ, আঞ্চলিক জলবায়ুর সাথে অভিযোজনযোগ্যতা এবং সীমান্ত পর্যবেক্ষণে ব্যবহারযোগ্যতা। বিশেষ করে নদী, সমুদ্র, চর ভূমি সমৃদ্ধ বাংলাদেশের ভূগোল দীর্ঘ সময় আকাশে থাকা সক্ষম ড্রোন অত্যন্ত কার্যকর হতে পারে। তবে একই সাথে প্রযুক্তিগত নির্ভরতা, ডেটা নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খলের ঝুঁকিও বিবেচনায় রাখতে হয়। কোনো দেশ যখন বিদেশি ড্রোন প্রযুক্তির উপর নির্ভর করে তখন সফটওয়্যার আপডেট, স্পেয়ার পার্টস এবং মিশন কন্ট্রোল সফটওয়্যার নিয়ন্ত্রণের বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ঐতিহাসিকভাবে সীমিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে কিছু ক্ষেত্রে যোগাযোগ ও প্রশিক্ষণ বিনিময়ের আলোচনা দেখা গেছে, যদিও তা বৃহৎ আকারের যৌথ অস্ত্র উন্নয়নে রূপ নেয়নি। যদি ভবিষ্যতে ড্রোন খাতে সহযোগিতা বাড়ে তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে কিছুটা প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে নজরদারি সক্ষমতার প্রসঙ্গে। সামগ্রিকভাবে শাহপার 3 একটি উন্নয়নশীল কিন্তু মধ্যম পর্যায়ের মেল ড্রোন হিসেবে বিবেচিত হতে পারে, যা পাকিস্তানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও বৈশ্বিক টপ টিয়ার ড্রোন যেমন MQ-9 রিপার বা তুরস্কের উন্নত বায়রাক্তার আকিঞ্চির তুলনায় এখনও সীমিত সক্ষমতার মধ্যে পড়ে বলে অনেকে মনে করেন। বাংলাদেশের জন্য এর প্রাসঙ্গিকতা মূলত নির্ভর করবে প্রযুক্তি স্থানান্তরের গভীরতা, স্থানীয়ভাবে উৎপাদনের সুযোগ এবং অপারেশনাল স্বাধীনতার উপর। ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধ ও নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে চলে আসায় যে কোনো ধরনের আঞ্চলিক সহযোগিতা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং কৌশলগত ও কূটনৈতিক ভারসাম্যের সাথেও গভীরভাবে যুক্ত থাকে। তাই এই ধরনের সম্ভাব্য সহযোগিতা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক স্তরের অনুমোদন, আস্থা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয়। একটি তেলাপোকা মারতে কামান ব্যবহার করছে মোদি। একটি ছাত্রদের প্যারোডি অ্যাকাউন্ট ভারতের সবচেয়ে শক্তিশালী মানুষটিকে এতটাই বিচলিত করে তুলেছে যে তার প্রতিক্রিয়া এখন অতিরঞ্জিত ও অস্বাভাবিক মনে হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের গভীর নিরাপত্তাহীনতা প্রকাশ পেয়েছে একটি ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগকে কেন্দ্র করে, যার নাম ছিল ককরোচ জনতা পার্টি বা CJP। কলেজ শিক্ষার্থীদের একটি দল এই প্যারোডি অ্যাকাউন্ট তৈরি করেছিল, যা দ্রুতই সামাজিক মাধ্যমে বিশাল জনপ্রিয়তা অর্জন করে এবং ক্ষমতাবানদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই CJP তৈরি হয়েছিল একটি ঘটনার প্রতিক্রিয়ায়, যেখানে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণ ও সাংবাদিকতা অ্যাক্টিভিজমে যুক্ত হওয়া তরুণদের তেলাপোকা ও পরজীবী হিসেবে তুলনা করেছিলেন বলে উল্লেখ করা হয়। এই মন্তব্যকে ঘিরে বিদ্রুপ হিসেবে শিক্ষার্থীরা ককরোচ জনতা পার্টি গঠন করে, যা মূলত একটি নিরীহ ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া ছিল। কিন্তু এই ব্যঙ্গ খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে জনপ্রিয় হয়ে ওঠে। ইনস্টাগ্রাম ও এক্সে ওই অ্যাকাউন্টের অনুসারী কয়েক মিলিয়নে পৌঁছে যায়। ফলে আন্তর্জাতিক গণমাধ্যম যেমন BBC, CNN, দ্য গার্ডিয়ান এবং ফ্রান্স 24 পর্যন্ত বিষয়টি নিয়ে রিপোর্ট করে, যা ভারতের নজরে বিষয়টিকে আরও গুরুতর করে তোলে। সরকারি প্রতিক্রিয়া ছিল কঠোর ও দমনমূলক। বিষয়টিকে সাধারণ ব্যঙ্গ বা মত প্রকাশের স্বাধীনতা হিসেবে না দেখে এটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং ভারতের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি হিসেবে উপস্থাপন করা হয়। এর ফলে অ্যাকাউন্টটি ভারতের ভেতরে অপ্রাপ্য হয়ে যায়। একাধিক প্ল্যাটফর্মে চাপ সৃষ্টি করা হয় যাতে এই প্যারোডি উদ্যোগকে কার্যত বিলুপ্ত করা যায়, এমনকি এর ওয়েবসাইটও বন্ধ করে দেয়া হয়। সরকারের বিভিন্ন মন্ত্রী দাবি করেন এর পেছনে যে বিদেশি প্রভাব রয়েছে এবং CJPর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে ব্যবস্থা নেয়ার আবেদনও দাখিল করা হয়। এই ধরনের অনলাইন ব্যঙ্গাত্মক উদ্যোগের বিরুদ্ধে এমন তীব্র প্রতিক্রিয়া অনেকের কাছে অতিরিক্ত মনে হয়েছে। এটি যেন একটি মশা মারতে কামান ব্যবহার করার মতো। কিন্তু এই ঘটনা কেবল একটি অনলাইন প্যারোডির গল্প নয়, এটি ভারতের তরুণ সমাজের মধ্যে জমে থাকা অসন্তোষের প্রতিফলনও বটে। তরুণরা এমন একটি শ্রমবাজারে প্রবেশ করছে যেখানে কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত এবং তারা এমন এক পরিবেশে বড় হচ্ছে যেখানে চরম তাপপ্রবাহ থেকে শুরু করে শ্বাস প্রশ্বাসের অযোগ্য দূষিত বাতাস সবকিছুই দৈনন্দিন বাস্তবতা। Education Minister must resign. 5 students have committed
একই সময় পরীক্ষা ব্যবস্থা ও শিক্ষা খাত নিয়েও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গত মাসে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ পায়, যা দেশের শিক্ষার্থীদের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করে। স্কুল পর্যায়েও মার্কিং স্ক্যান্ডাল সামনে আসে, যারা সামাজিক মাধ্যমে তাদের হতাশা প্রকাশ করে এবং তাদের কেউ কেউ রাষ্ট্র সমর্থিত গণমাধ্যম দ্বারা পাকিস্তানি বলে আখ্যায়িত হয়েছে বলে অভিযোগ করা হয়। এই ধরনের ভাষা তরুণদের প্রতি রাষ্ট্রের অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। এই পরীক্ষা কেলেঙ্কারির পর বেশ কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরো বেদনাদায়ক করে তুলেছে। তবে অভিযোগ রয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাগুলোর বিষয়ে প্রকাশ্যে পর্যাপ্ত সহানুভূতি বা মন্তব্য করেনি। অন্যদিকে দেখা যায় ভারতের বাইরের কোনো ঘটনায় তিনি সহানুভূতি প্রকাশ করতে সময় নেন। এই বৈপরীত্য অনেকের কাছে সরকারের অগ্রাধিকারের প্রশ্ন তোলে। মোদীর নেতৃত্বকালে একটি ধারাবাহিক বৈশিষ্ট্য হিসেবে সমালোচকরা মনে করেন যে মানুষের কষ্টের প্রতি তার সহানুভূতি প্রায়শই ভৌগোলিক দূরত্বের সঙ্গে সমানুপাতিক। দেশের ভেতরে তাপ প্রবাহে বহু মানুষের মৃত্যু হলে তিনি নীরব থাকেন বলে অভিযোগ করা হয়, অথচ বিদেশে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত প্রতিক্রিয়া জানান। এদিকে সরকারের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে নানা ধরনের নীতিগত পরামর্শ ও আহ্বান আসে, যেমন বাড়ি থেকে কাজ করা, অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার কমানো, বিদেশ ভ্রমণ এড়ানো, রান্নার তেল কম খাওয়া, স্বর্ণ কেনা থেকে বিরত থাকা, দীর্ঘ সময় কাজ করা এবং ধৈর্য ধারণ করা। এসব নির্দেশনা অনেকের কাছে বাস্তবতার সঙ্গে বিচ্ছিন্ন মনে হয়, বিশেষ করে যখন একই নেতৃত্ব বিলাসবহুল বিদেশ সফরে অংশ নিচ্ছে। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। সম্প্রতি ইউরোপ সফরের সময় মোদি সেখানে স্বাধীন সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন। নরওয়েতে এক সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করেন কেন তিনি বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদ মাধ্যমের প্রশ্ন নেন না, কিন্তু মোদি কোনো উত্তর না দিয়ে চলে যান। এই দৃশ্য অনেকের কাছে অস্বস্তিকর ও ব্যতিক্রমী বলে মনে হয়। ভারতের মতো দেশে এই ধরনের সরাসরি প্রশ্ন করার সংস্কৃতি দুর্লভ হওয়ায় বিদেশি সাংবাদিকের এই আচরণ অনেকে বিস্মিত করে। Prime Minister Modi, why don't you take some questions from the freest press in the world? এরপর অসলোতে ভারতীয় দূতাবাস একটি সংবাদ সম্মেলন আয়োজন করে, যেখানে একজন কূটনীতিক দীর্ঘ বক্তব্য দেন এবং প্রায় সব প্রশ্নের কূটনৈতিক ও প্রথাগত উত্তর দেন। বক্তব্যে 140 কোটি মানুষ, 5000 বছরের সভ্যতা, যোগ এবং গান্ধী এই ধরনের পরিচিত শব্দগুচ্ছ ব্যবহৃত হয় বলে উল্লেখ করা হয়। সমালোচকদের মতে এটি ছিল বাস্তব প্রশ্নের পরিবর্তে প্রতীকী বক্তব্যের পুনরাবৃত্তি। Civilizational country of 5,000 years old. Continuous. এই ঘটনার পর সেই সাংবাদিককে অনলাইনে আক্রমণ করা হয়, এমনকি তাকে বিদেশি গুপ্তচর বলেও আখ্যা দেয়া হয়। তার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয় এবং তাকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। এই ধরনের প্রতিক্রিয়া ডিজিটাল স্পেসে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বড় প্রশ্ন তোলে। যখনই অনলাইন ব্যঙ্গ বা বিদেশি সাংবাদিকদের প্রশ্ন, উভয়ের ক্ষেত্রেই রাষ্ট্র ও তার সমর্থক গোষ্ঠী তীব্র প্রতিক্রিয়া দেখায়, তখন এটি একটি গভীর মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়। একটি সরকার যখন সাধারণ প্রশ্ন বা ব্যঙ্গকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে, তখন তা কেবল প্রশ্নকারী নয়, বরং শাসন ব্যবস্থার ভেতরের অস্থিরতার প্রতিফলন হতে পারে। সমালোচকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিভিন্ন সংকটে জর্জরিত। নোটবন্দি, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং কোভিড-19 ব্যবস্থাপনার মতো বড় সিদ্ধান্তগুলো ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। পাশাপাশি দৈনন্দিন জীবনের ছোট কিন্তু ধারাবাহিক ব্যর্থতাগুলো, যেমন সেতু ভেঙে পড়া, পানির সংকট, পরীক্ষার প্রশ্ন ফাঁস, তরুণদের হতাশা আরো বাড়িয়ে দিয়েছে। पेपर लीक नहीं हुआ है, कुछ क्वेश्चन बाहर आ गए हैं। ये अगर हॉस्पिटल में रहता तो कहता একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে সেখানে মানুষের আশা, আস্থা এবং সম্ভাবনার উপর, কিন্তু যখন জনগণের বড় অংশই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগে, তখন রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। অভিযোগ করা হয় যে বর্তমানে ভারতের রাজনৈতিক পরিবেশ এমন একটি অবস্থায় পৌঁছেছে যেখানে সমালোচনা বা প্রশ্ন তোলাকে সহজে শত্রুতা হিসেবে দেখা হয়। এই প্রেক্ষাপটে সিজেপির মতো ব্যঙ্গাত্মক উদ্যোগ শুধু একটি অনলাইন প্র্যাঙ্ক নয়, বরং একটি সামাজিক লক্ষণ। এটি দেখায় যে তরুণদের মধ্যে জমে থাকা ক্ষোভ, হতাশা এবং প্রতীকী প্রতিবাদের প্রবণতা। ইতিহাসে বহুবার দেখা গেছে ব্যঙ্গ ও প্রতিবাদের এমন ছোট ছোট রূপই বড় রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস হয়ে উঠতে পারে।
শেষ পর্যন্ত এই পরিস্থিতি একটি প্রশ্ন রেখে যায়, একটি রাষ্ট্র কতটা ভিন্নমত, ব্যঙ্গ এবং প্রশ্নকে সহ্য করতে প্রস্তুত। যখন ব্যঙ্গকে হুমকি হিসেবে দেখা হয় এবং প্রশ্নকে দেশ বিরোধিতা বলা হয়, তখন গণতন্ত্রের প্রকৃত অবস্থা নিয়েই বিতর্ক তৈরি হয়। সমালোচকদের মতে যতই শক্তিশালী প্রচার যন্ত্র থাকুক না কেন, বাস্তবতা এবং জন অসন্তোষ শেষ পর্যন্ত চাপা থাকে না। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, ডিজিটাল যুগে তরুণদের কণ্ঠস্বর দমন করা যতই চেষ্টা করা হোক না কেন, তা পুরোপুরি মুছে ফেলা যায় না, বরং তা নতুন রূপে নতুন প্ল্যাটফর্মে ফিরে আসে। সিজেপির মতো সেই উদ্যোগ সেই ধারারই একটি উদাহরণ, যা দেখায় যে ব্যঙ্গ কখনো সহজে শেষ হয় না, বরং সময়ের সঙ্গে আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।